যাচ্ছে স্যার, শুধু প্রেজেন্টেশনটা দিয়ে দেন তাহলে। Okay. Yes, sir. Today we shall discuss pharmacokinetics. In previous classes we have discussed that pharmacokinetics include drug absorption, drug distribution, drug metabolism or drug biotransformation, and last of all drug excretion or drug elimination. এটা মনে রাখার সুবিধার্থে তোমরা একটা অ্যাক্রোনিম মনে রাখতে পারো, একটা বা দুটা। ADME or ADB, দেখো স্লাইডের উপরের দিকে, pharmacokinetics includes ADME or ADB। তার মানে এতে অ্যাবজর্পশন, ডিতে ডিস্ট্রিবিউশন, এমতে মেটাবলিজম, ইতে এক্সক্রিশন অর এলিমিনেশন। আর ADB যদি বলি অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন এন্ড এক্সক্রিশন অর এলিমিনেশন। ওকে, তাহলে pharmacokinetics includes these four phases of movement of drug, movement and fate of drug in body: drug absorption, distribution, drug metabolism or drug biotransformation, and drug excretion or drug elimination. এটা সিম্পলি একটা পাথওয়ে দেখানো হয়েছে ড্রাগের। ড্রাগ অ্যাডমিনিস্টার ইন এনি রুট, কালকে তো আমি ডিটেলস বলেছি শুরু থেকে শেষ পর্যন্ত। ড্রাগ কামিং ইন সার্কুলেশন, ড্রাগ reaching the site of action, and effect produced by that drug. What is drug absorption? Drug absorption is the transfer of drug from the site of administration into the circulation. Passage of drug from the site of administration into the circulation. The drug absorption definition আবার অন্যভাবে বলা যায়, the process by which drug is made available in the fluid of circulation or blood. The process by which drug is made available in the fluid of circulation or blood. আমাদের সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে ব্যারিয়ার ক্রস করে, মেমব্রেন ক্রস করে সার্কুলেশনে পৌঁছে যায়, এটাকেই বলা হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশন। তো যদি ওরাল রুটে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করা হয় তাহলে যে ট্র্যাক থেকে স্টোমাক থেকে সার্কুলেশনে যাবে। যদি পাররেক্টাল রুট, যদি ড্রাগ পাররেক্টাল, তো রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ম্যাডাম পড়ানো থাকে। কিছু কিছু ড্রাগ পাররেক্টাল রুটেও অ্যাডমিনিস্ট্রেশন করা হয়। তো যদি পাররেক্টাল রুটে দেওয়া হয় তাহলে রেকটাম থেকে সার্কুলেশনে যাবে, রেকটাল সার্কুলেশন আছে এখানে। যদি ইন্ট্রামাসকুলার রুটে দেওয়া হয় তাহলে মাসেলস থেকে সার্কুলেশন। আর যদি ইন্ট্রাভেনাস রুটে দেওয়া হয়, এখানে কি সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সার্কুলেশনে পৌঁছা, এর মাঝে কি কোনো আর ব্যারিয়ার থাকে? ইন্ট্রাভেনাস রুটে দিলে স্যার ডাইরেক্টলি সার্কুলেশন যাবে। হ্যাঁ, ইন্ট্রাভেনাস রুটে তো মাঝখানে কোনো মেমব্রেন নেই, ব্যারিয়ার নেই, ডাইরেক্টলি সার্কুলেশনে যাবে। So there is no question of absorption if drug is given intravenously. যদি আইভি রুটে দেওয়া হয় তাহলে ড্রাগ অ্যাবজর্পশনের কোনো বিষয় নাই, ডাইরেক্টলি এটা আইভিতে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। তার মানে ইন্ট্রাভেনাস রুটে দিলে যে ড্রাগটা দেওয়া হয় ইন্ট্রাভেনাস রুটে, তার কত পার্সেন্ট সার্কুলেশনে পৌঁছে? 100% স্যার। 100%। তার মানে যা অ্যাডমিনিস্ট্রেশন করা হয় তা 100%ই আমাদের বডিতে সিস্টেমিক সার্কুলেশনে অ্যাভেলেবল হয়ে যায়। এই রিলেশনে তোমাদের একটা টার্ম পরে, একটু পরে হয়তো যদি সময় হয় আজকেও বলা হতে পারে, সেটা হচ্ছে একটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পরে আমরা দেখতেছি যে ইন্ট্রাভেনাস রুটে দিলে তার পুরোটাই 100% অ্যাভেলেবল হয়ে যাচ্ছে সার্কুলেশনে। তো এটাকে বলা হয় যে একটা ড্রাগ দেওয়ার পরে এর কত পার্সেন্ট সিস্টেমিক সার্কুলেশনে অ্যাভেলেবল হয়, এটাকে বলা হয় বায়ো অ্যাভেলেবিলিটি অফ দ্যাট ড্রাগ। বায়ো অ্যাভেলেবিলিটি মানে বায়োলজিক্যাল সিস্টেমে ওই ড্রাগটা অ্যাডমিনিস্ট্রেশনের পরে কত পার্সেন্ট অ্যাভেলেবল হয়ে যায়, সেই থেকে নাম হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি।
তো অন্যান্য রুটে যদি দেওয়া হয়, যেমন ওরাল রুটে, পাররেক্টাল রুটে, ইন্ট্রামাসকুলার রুটে, এইসব রুটে কত পার্সেন্ট হবে বায়োঅ্যাভেলেবিলিটি? Sir, less than এটা 100%. পরে বলবো। 100%. 100% হতে পারে না? না স্যার, পারে কিনা বল? না পারি না স্যার। কোন ড্রাগ যদি ওদিক দিয়ে গিয়ে পুরোটাই অ্যাবজর্পশন হয়ে যায়, তাহলে তার 100% হবে না? স্যার পারে হতে স্যার, পারে। Sir, pare sir. কিছু কিছু ড্রাগের কিন্তু ওরাল বা পাররেক্টাল রুটে দিলেও 100% অ্যাবজর্পশন হইতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আসলে পার্সেন্টেজ কমে যায়। ওই যে ওরাল রুটে দিলে অনেক ড্রাগ, যেমন যে ট্র্যাক্টে ডিনেচারেশন বা ব্রেকডাউন হয়, কিছু কিছু ড্রাগ এক্সটেন্সিভ ফাস্ট মেটাবলিজম হয়, এই কারণে কমে যেতে পারে। তো সেটা আমরা পরে বলবো, ওগুলোর একটু ডিসকাশন আছে। ড্রাগস হ্যাভ টু ক্রস সেল মেমব্রেন। যে ট্র্যাক থেকে ওরাল রুট থেকে, ওরাল রুটে যেহেতু মোস্ট অফ দ্য ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, এটা নিয়ে বেশি বলা হচ্ছে যে ওরাল রুটে যদি দেওয়া হয় তাহলে গাটের ওয়াল ক্রস করে, এন্টেরোসাইটের মেমব্রেন ক্রস করে এটাকে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছতে হবে। এজন্য ওরাল রুটে দেওয়ার পরে এই ড্রাগ অ্যাবজর্পশনের জন্য ইট নিডস ক্রসিং অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেনের ক্রাইটেরিয়া কি? লিপিড bilayer. লিপিড বাইলিয়ার কিছু থাকে না? শুধু লিপিড দিয়ে সেল মেমব্রেন তৈরি? না স্যার, প্রোটিন আছে স্যার এখানে, কি হয়? Phospholipid bilayer. চ্যানেল আছে স্যার, এখানে আয়ন চ্যানেল আছে, ওয়াটার চ্যানেল আছে। চ্যানেল কি লিপিড দিয়ে তৈরি? না না স্যার, স্যার, প্রোটিন দিয়ে তৈরি। Protein দিয়ে। চ্যানেল কি দিয়ে তৈরি? Sir, protein দিয়ে। প্রোটিন স্যার। তাহলে লিপিড বাইলিয়ার শুধু বললে তো হবে না, তাহলে লিপিড বাইলিয়ার উইথ ইন্টারস্পার্স প্রোটিন মলিকুলস, তাই না? ঠিক আছে, এই দেখো সেল মেমব্রেনের স্ট্রাকচার। এই যে মেমব্রেন তো লিপিড বাইলিয়ার দেখানোই হচ্ছে, আর এখানে দেখো যে চ্যানেল প্রোটিন মলিকুল দিয়ে। লিপিড বাইলিয়ার উইথ ইন্টারস্পার্স প্রোটিন or layers of protein, এই হচ্ছে সেল মেমব্রেন কনস্টিটিউশন। মোস্টলি লিপিড লেয়ারে টাইট জাংশন থাকে। Only lipid soluble substances, that is non-ionized substances, can diffuse through it. Water soluble substance can cross cell membrane through this tight junction. The protein molecules contain channels through which small molecular weight water soluble particles can cross. তার মানে যেগুলো লিপিড সলিউবল সেগুলো মেমব্রেন ক্রস করে ডিফিউজ হয়ে যেতে পারে, আর ওয়াটার সলিউবল গুলো ক্রস করতে হলে তাদেরকে ওই চ্যানেল দিয়ে পাস করতে হয়। Small molecular weight water soluble substance crosses through channels, protein channels. What are the processes of absorption of drug from J tract? Oral route drug administration এর পরে J tract থেকে mainly যেসব প্রসেসে absorption হয়, আর অনেক প্রসেস আছে কমন: passive diffusion, active transport and facilitated diffusion. Passive diffusion, active transport and facilitated diffusion. এখানে তোমরা আরেকটা প্রসেসের নাম মনে রাখো, সেটা হলো পিনোসাইটোসিস। কিছু কিছু মলিকুল, ড্রাগ মলিকুল পিনোসাইটোসিস প্রসেসে অ্যাবজর্পশন হয়। এখন most of the drugs are absorbed by the process of passive diffusion. এই কথাটা মনে রাখতে হবে। Most of the drugs, almost all drugs are absorbed by simple passive diffusion. আর এই passive diffusion একটা ল ফলো করে, তোমরা ফিজিওলজি পড়ে আসার কথা। passive diffusion কার ল ফলো করে বলো দেখি, মনে আছে কি? Anybody? হ্যাঁ, প্যাসিভ ডিফিউশন তো কমন এবং সিম্পল প্রসেস একটা প্যাসিভ ডিফিউশন। জাস্ট হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে মলিকুল চলে যায়, এটা একটা ল ফলো করে। The Fick's law. হ্যাঁ বলো। The Fick's law. আচ্ছা, Fick's law, very good. Fick's law of diffusion. Fick's law of diffusion. So passive diffusion is the movement of substances from higher concentration to lower concentration. That is, it is the absorption process that is along concentration gradient.
along concentration gradient from higher concentration of drugs to lower concentration of drugs. So passive diffusion is সুবিধা হলো যে কেন most of the drugs are absorbed through this process. And it is the simplest process, most simple process. এটার জন্য বেশি কিছু লাগে না. There is no need of energy, no need of carrier protein, no need of enzyme. This process needs only concentration gradient. So most of the drugs are absorbed through this simple passive diffusion process along concentration gradient from higher concentration to lower concentration. Another important process of drug absorption is active transport. It is the process of movement of substance from lower concentration to higher concentration with active expenditure of energy. Here there is movement of substance from lower concentration to higher concentration, that is against concentration gradient with active expenditure of energy. যেহেতু lower concentration থেকে higher concentration usual process এর reverse process, so there is need of energy, আর energy production করতে হলে এনজাইম লাগবে, এনজাইম সিস্টেম লাগবে, আর এখানে এই অ্যাক্টিভ প্রসেসে মলিকিউলটাকে পাস করে দেওয়ার জন্য ক্যারিয়ার প্রোটিনও লাগবে। তাহলে দ্য মুভমেন্ট অফ সাবস্টেন্সেস ফ্রম lower concentration to higher concentration or against concentration gradient with expenditure of energy in presence of carrier protein. This is active transport. So active transport needs energy, carrier, enzyme system, and it occurs against concentration gradient. Iron, iodine, these are absorbed by active transport process. Now facilitated diffusion. Another important process of absorption of drug is facilitated diffusion. This process is also concentration gradient. Diffusion মানে এটা concentration gradient এর ফেভারে movement of molecules. So this is also a process that occurs along concentration gradient like passive diffusion, like simple passive diffusion, but it needs a specialized carrier mediated system, so needs a carrier protein. So movement of substances from higher concentration to lower concentration with the help of a specialized carrier protein or carrier system is known as facilitated diffusion. Absorption occurring by facilitated diffusion এর একটা এক্সাম্পল হচ্ছে absorption of vitamin B12 in terminal ileum. Absorption of vitamin B12 in terminal ileum is a facilitated diffusion process. এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট এই প্রসেসগুলো দেখানো আছে, আমরা পাস করে যাই। যেটা বলতেছিলাম, most of the drugs are absorbed through simple passive diffusion, and this simple passive diffusion process follow a law known as Fick's law of diffusion. Passive diffusion or passive flux of molecule down a concentration gradient is given by Fick's law. Fick's law of diffusion. You should remember this Fick's law of diffusion. What is Fick's law? According to Fick's law of diffusion, flux, that is movement of molecules per unit time, equal to C1 minus C2 within bracket into within bracket A into PC divided by T. তো প্রথম দেখায় তোমাদের কাছে অবশ্যই লটা মনে রাখা কঠিন মনে হতে পারে, তবে ওই টার্মগুলো তোমাদের রপ্ত হয়ে গেলে আর কঠিন মনে হবে না। ফ্লাক্স
মানে হলো diffusion or movement of molecules per unit time equal to C1 minus C2 within bracket into A into PC within bracket divided by T. C1 means higher concentration of the molecule, C2 means lower concentration of the molecule, A means area, that is surface area of the diffusing membrane. PC equal to permeability coefficient and T equal to thickness of the membrane. C1 higher concentration, C2 lower concentration, A surface area, PC permeability coefficient, and T thickness of the membrane. So according to Fick's law, flux or movement or diffusion of molecules per unit time equal to C1 minus C2 within bracket into A into PC within bracket divided by T. এবারে তোমার একটা রিটেনের কোশ্চেন, তোমাদের রিটেনে অনেক সময় আসে। Describe the factors or write down the factors influencing drug absorption. তোমাদের রিটেনের জন্য এগুলো একটু মুখস্থ করে রাখতে হবে, আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেগুলো এগুলো আমি একটু ডিসকাস করব। তো what are the factors that influence drug absorption? নাম্বার 1, আমরা এই বারবারই বলতেছি, কালও বলছি, মেমব্রেন ক্রস করে যেতে হবে, কাজে মেমব্রেনটার ক্রাইটেরিয়া কি, সেই হিসেবে ড্রাগটা ওই মেমব্রেনে সলিউবল কিনা। তো লিপিড সলিউবিলিটি অফ দ্য ড্রাগ, নেচার অফ দ্য ড্রাগ, নেচার বলতে কেমিক্যাল নেচার অফ দ্য ড্রাগ, molecular weight and molecular size of the drug, disintegration and dissolution of the drug, ionization of the drug in GIT. তাহলে এই স্লাইডে কি কি ফ্যাক্টর দেখানো আছে? লিপিড সলিউবিলিটি অফ দ্য ড্রাগ, নেচার অফ দ্য ড্রাগ, physical and chemical nature of the drug, molecular weight and molecular size, disintegration and dissolution of the drug, ionization of the drug in GIT. PK of the drug, pH of the media, যে মিডিয়া থেকে ড্রাগটা অ্যাবজর্পশন হবে, যেমন ওরালি দিলে স্টোমাক এন্ড ইন্টেস্টাইন, GI ট্র্যাক্ট থেকে। PK of the drug, pH of the drug, surface area of the absorptive surface, motility of GIT, motility of gut. PK of the drug, pH of the drug, surface area of the absorptive surface, motility of GIT or motility of gut. Presence of food and other medication. আমরা কালকের ক্লাসে একটু বলেছি যে ফুড ড্রাগ ইন্টারাকশন হয়, কিছু কিছু ফুডের সঙ্গে ড্রাগের অ্যাবজর্পশন। যদি ওই সব ফুড যেই ড্রাগটা প্রেজেন্ট থাকে, তাহলে ওই টাইমে ড্রাগ ইনটেক করলে কিছু কিছু ড্রাগের সঙ্গে ফুডের ইন্টারাকশন হয়ে ড্রাগের অ্যাবজর্পশন হ্যাম্পার হতে পারে। তাহলে প্রেজেন্স অফ ফুড অ্যান্ড আদার মেডিকেশন, এটা একটা ফ্যাক্টর। ব্লাড সাপ্লাই অ্যাট দ্য অ্যাবজর্পটিভ এরিয়া, destruction of drug in GI tract, এটা আমরা কালকে বলেছি একটু, কিছু কিছু ড্রাগ GI ট্র্যাক্টের ডিস্ট্রাকশন হয়ে যায়। যেমন আমরা বললাম যদি ইনসুলিন, হেপারিন এগুলো দেওয়া হয় তাহলে ডাইজেস্টিভ এনজাইম দ্বারা ব্রেকডাউন হয়ে যায়। বেনজাইল পেনিসিলিন দিলে গ্যাস্ট্রিক HCl দ্বারা ব্রেকডাউন হয়ে যায়। তো এটা একটা ফ্যাক্টর, যদি ডিস্ট্রাকশনই হয়ে যায় যে ট্র্যাক্টে, তাহলে তো অ্যাবজর্পশন কমে যাবে, যা দেওয়া হয়েছিল পুরোটা সার্কুলেশনে পৌঁছবে না। তাহলে এগুলো হলো ফ্যাক্টর। আবার দেখায় লিপিড সলিউবিলিটি অফ দ্য ড্রাগ, chemical and physical nature of the drug, molecular weight, molecular size of the drug, disintegration and dissolution of the drug, ionization of the drug in GIT, PK of the drug, pH of the media, surface area of the absorptive surface, motility of GI tract or motility of gut, presence of food and other medication, blood supply at the absorptive area, and destruction of drug in GIT. তো এখানে এরপর আরেকটা ফ্যাক্টর তোমরা এখানে লিখতে পারো, যদিও ডিস্ট্রাকশন অফ ড্রাগ ইন GIT এর মধ্যে এটা ফেলানো যায় বা আলাদাভাবে বলাটাই বেটার, যেহেতু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো কালকে একটু বলেছি, সেটা হলো ফার্স্ট পাস মেটাবলিজম অফ ড্রাগ or pre-systemic effect or pre-systemic metabolism or biotransformation of drug. এটা একটা, যদি যে ড্রাগের সিগনিফিক্যান্ট ফার্স্ট পাস মেটাবলিজম হবে, লিভারে মেটাবলিজম হয়ে যাবে,
সেই ড্রাগের অ্যাবজর্পশন তো পুরোটা হবে না, কমে যাবে। তাহলে অ্যানাদার ফ্যাক্টর তোমরা এরপরে লিখে রেখো, ফার্স্ট পাস মেটাবলিজম অফ ড্রাগ। আচ্ছা, এবার আমরা যে ফ্যাক্টর গুলো বললাম এগুলো একটু একটু ডিসকাস করি, যেগুলো ইম্পর্টেন্ট কথা। তো যেহেতু মেমব্রেন ক্রস করে ড্রাগকে অ্যাবজর্পশন হইতে হবে, আর মেমব্রেন হচ্ছে মূলত লিপিড বাইলেয়ার, তো এই জন্য যদি লিপিড সলিউবল হয় ড্রাগ, তাহলে সেই ড্রাগ ভালো অ্যাবজর্পশন হবে। Lipophilic drug molecules penetrate membranes, but hydrophilic molecules cannot penetrate. So more the lipid solubility of the drug, more the absorption of the drug. More the water solubility of the drug, less the absorption of the drug. More lipid soluble, more absorption. Less lipid soluble, less absorption. More water soluble, less absorption. Less water soluble, more absorption. এই হলো solubility রিলেশনে অ্যাবজর্পশনের কথা। এবারে নেচার, কেমিক্যাল নেচার, acidic or basic nature of drug affects absorption in stomach and intestine. এগুলো শুধু একটা ফ্যাক্টরি না, ড্রাগের কেমিক্যাল নেচার আবার মিডিয়া আবার অ্যাসিডিক নাকি বেসিক, এই দুটা ইন্টারলিঙ্কড এখানে। তাই জন্য এটা আমরা পরে যখন মিডিয়ার রিলেশনে ডিসকাস করবো একসঙ্গে এই দুটো কথা ডিসকাস করবো। তাহলে শুধু এখানে এটা বলে রাখো যে অ্যাসিডিক ড্রাগের অ্যাবজর্পশন আর বেসিক ড্রাগের অ্যাবজর্পশন এটা ভেরি করবে। মলিকুলার সাইজ, এটা বোঝাই যায় যে ড্রাগের সাইজ যত ছোট হবে সেটার অ্যাবজর্পশন তত বেশি হবে, বড় হলে অ্যাবজর্পশন হতে প্রবলেম। তাহলে স্মলার দ্য সাইজ, মোর দ্য অ্যাবজর্পশন। দ্য স্মলার ইন সাইজ, দ্য মোর অ্যাবজর্পশন। যত ছোট সাইজ তত ভালো অ্যাবজর্পশন, বড় সাইজ হলে অ্যাবজর্পশন ডিফিকাল্ট। ডিসইন্টিগ্রেশন এন্ড ডিসলিউশন, এটা আমরা এই দুটোটা আমরা কালকে বলেছি। ওরালি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পরে পেশেন্ট যখন সোয়ালো করার পরে ওই লার্জ ড্রাগ পার্টিকেল এটা ব্রেকডাউন হয়ে স্মলার পার্টিকেল হয়ে যায়, দিস ইজ ডিসইন্টিগ্রেশন। এরপরে যখন ওই স্মলার পার্টিকেল গুলো ডিজলভ হয়ে যায় লুমিনাল ফ্লুইডে, দিস ইজ ডিসলিউশন। অ্যাবজর্পশনের আগে তাকে ডিসলিউশন হইতে হবে, ডিসলিউশন হইলে এরপর এখান থেকে অ্যাবজর্পশন হইতে পারবে। তো এই ডিসইন্টিগ্রেশন এন্ড ডিসলিউশনের টাইম এন্ড রেট এর উপর ড্রাগ অ্যাবজর্পশন ভেরি করবে। তো কোন ড্রাগ ওরালি দেওয়ার পরে ডিসইন্টিগ্রেশন হয়ে গেল খুব তাড়াতাড়ি, তাহলে সেটা অ্যাবজর্পশন, ডিসইন্টিগ্রেশন আর ডিসলিউশন খুব তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে এটার অ্যাবজর্পশন ভালো হবে। আর কোন ড্রাগের যদি ডিসইন্টিগ্রেশন এন্ড ডিসলিউশন এটা যদি ডিলে হয় বা পুরোটা না হয় তাহলে সেটার অ্যাবজর্পশন কম থাকবে। নেক্সট, আয়োনাইজেশন অফ দ্য ড্রাগ ইন জিআইটি। আয়োনাইজেশন, একটা ড্রাগ অ্যাবজর্পশনের জন্য এই ড্রাগটা যত আনআয়োনাইজড হবে তো সেই ড্রাগ তত ভালো অ্যাবজর্পশন হবে। আর যদি আয়োনাইজড বেশি হয়ে যায় তাহলে এই ড্রাগের অ্যাবজর্পশন কম হয়। তাহলে if the drug is ionized in GIT, then it becomes more water soluble, less lipid soluble, so there is less absorption. If drug is ionized in GIT, যদি ionized হয়ে যায়, ionized form of drug is more water soluble, less lipid soluble. আর আমরা জানি যে অ্যাবজর্পশন হইতে হলে more lipid soluble হইতে হবে। তো ionized হয়ে গেলে এই ড্রাগ less lipid soluble হয়ে যায়, এজন্য অ্যাবজর্পশন কম হয়। If the drug is non-ionized, drugটা যদি non-ionized হয় তাহলে this will be more lipid soluble, less water soluble, so it will be absorbed more. তাহলে more the non-ionization, more the absorption. More the ionization, less the absorption of drug. Non-ionized যত হবে তত absorption, ionized যত হবে তত কম absorption. The ionization of the drug does influence drug absorption.
এই যে দেখো এখানে আমরা দেখিয়েছি আয়োনাইজড মলিকুল, দ্যাট ইজ ওয়াটার সলিউবল মলিকুল। এই যে ড্রাগ মলিকুলটা দেখানো হয়েছে, এটা এই যে সেল মেমব্রেনের এই পাশে আটকে গেল, এটা ক্রস করতে পারলো না, তার মানে হলো অ্যাবজর্পশন হলো না। আর নন আয়োনাইজড মলিকুলের ক্ষেত্রে লিপিড সলিউবল, এই মলিকুল মেমব্রেন ক্রস করে চলে গেল এই পাশে। আবার দেখা গেছিল সেল মেমব্রেন আয়োনাইজড মলিকুল আর ওয়াটার সলিউবল মলিকুল, একটা ড্রাগ দেওয়া হলো, এই ড্রাগটা সেল মেমব্রেন ক্রস করতে পারলো না। আয়োনাইজড মলিকুল আর লিপিড সলিউবল ড্রাগ আমরা অ্যাডমিনিস্ট্রেশন করলাম, এটা সেল মেমব্রেন ক্রস করে চলে গেল, দ্যাট ইজ সিস্টেমিক সার্কুলেশনে চলে গেল, অ্যাবজর্পশন হয়ে গেল। সো আয়োনাইজড মলিকুল, দ্যাট ইজ more the ionization, less or no drug absorption. More the non-ionization, that is lipid soluble, in case of lipid soluble drugs, more the absorption. Surface area. So surface area এটা ফিজিওলজির কথা, ফিজিওলজিতে তোমরা যে ডাইজেস্টিভ সিস্টেমের রিলেশনে পড়ে আসছো, সারফেস এরিয়া যত বেশি হবে তত বেশি অ্যাবজর্পশন হবে, বেশি না হবে। মোটিলিটি, যদি নরমাল যে ট্র্যাক্ট মোটিলিটি থাকে তো ওই ড্রাগ যেরকম অ্যাবজর্ব হওয়ার কথা আদার ফ্যাক্টর অনুযায়ী সেরকম অ্যাবজর্পশন হবে, কিন্তু মোটিলিটি বেড়ে গেলে বা কমে গেলে কিন্তু অ্যাবজর্পশন কম বেশি হবে। তো যদি যে ট্র্যাক্টের মোটিলিটি অনেক বেড়ে যায় তাহলে দেখা যাবে যে ওই মোটিলিটির কারণে ওই ড্রাগ খুব তাড়াতাড়ি যে ট্র্যাক্টের একদম নিচের অংশে চলে যাবে, সাইট অফ অ্যাবজর্পশনে বেশি সময় থাকার সুযোগ পাবে না, সেই জন্য তার অ্যাবজর্পশন কম হবে। আর মোটিলিটি যদি কমে যায় তাহলে সাইট অফ অ্যাবজর্পশন এই ড্রাগটা বেশি সময় পারসিস্ট করার কারণে অ্যাবজর্পশন হইতে হইতে অনেক বেশি অ্যাবজর্পশন হয়ে যেতে পারে। এভাবে মোটিলিটি অফ যে ড্রাগ ক্যান ইনফ্লুয়েন্স অ্যাবজর্পশন অফ ড্রাগ। প্রেজেন্স অফ ফুড অ্যান্ড আদার মেডিকেশন অর ড্রাগ, যে কালকে আমরা এক্সাম্পল দিয়েছি অ্যান্টাসিড, অ্যান্টাসিড দিলে টেট্রাসাইক্লিনের অ্যাবজর্পশন কমে যায়, কারণ অ্যান্টাসিড টেট্রাসাইক্লিনের সঙ্গে চিলেট করে কমপ্লেক্স ফর্মেশন করে অ্যাবজর্পশন হয় না। আবার ওমিপ্রাজল আর প্রোটন পাম্প ইনহিবিটরের ক্ষেত্রে বলেছে এটা এমটি স্টোমাকে দিলে 100% অ্যাবজর্পশন হয়, বাট ইন ফুল স্টোমাক দিলে ফুড ড্রাগ ইন্টারাকশন হয়ে 50% অ্যাবজর্পশন কমে যায়, 50% বায়ো অ্যাভাইলেবিলিটি কমে যায়। ব্লাড সাপ্লাই, তো সার্কুলেশনে যদি সারফেস এরিয়া অ্যাবজর্পটিভ এরিয়াতে যদি সার্কুলেশন বেশি থাকে তাহলে এখানে সব এই অ্যাবজর্পশন ফাংশন, এই মেমব্রেন ট্রান্সপোর্ট ফাংশন, কারণ যে বিশেষ করে যে ক্ষেত্রে এনার্জি লাগে সেই ক্ষেত্রে আরো এটা বেশি ইম্পর্টেন্ট। এনার্জি লাগতে হলে তো সার্কুলেশন দিয়ে এনার্জি আসতে হবে, মোর দ্য সার্কুলেশন, মোর দ্য মেনটেনেন্স অফ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মোর মেনটেনেন্স অফ এনার্জি, মোর অ্যাবজর্পশন। সার্কুলেশন দিয়ে ওই মলিকুলটাও ওখানে বেশি আসবে, তাহলে ব্লাড সাপ্লাই যত বেশি অ্যাবজর্পশন তত বেশি, সিম্পলি কথা হলো। ডিস্ট্রাকশন অফ ড্রাগ ইন জিআইটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কালকে কিন্তু এটা ডিসকাস করেই ফেলেছি, তো এই অ্যাবজর্পশনের রিলেশনও এটা এসে গেল। সাম ড্রাগস আর ডিস্ট্রয়েড ইন জিআইটি, আমরা এক্সাম্পল দিয়েছি ইনসুলিন। If insulin given orally, it is digested by proteolytic enzyme. If heparin given orally, it will be digested by carbohydrate splitting enzyme in intestine, pancreatic amylase. Benzyl penicillin যদি orally দেওয়া হয় গ্যাস্ট্রিক এসিএল দ্বারা এটা ডিস্ট্রয় হয়ে যায়। আর আমরা বলেছি catecholamines, এটা দিলে monoamine oxidase and catechol-orbital transferase enzymes present in GI tract and liver, এটাকে ব্রেক ডাউন করে ফেলে। এছাড়া অ্যামাইনোগ্লাইকোসাইডস, অবশ্য এটা ডিস্ট্রাকশন না, এটা ডিস্ট্রাকশন হিসেবে এটা আনা যাবে না, ডিস্ট্রাকশন বললে এই কয়টাই। আচ্ছা, এবারে আমরা ওই যে বলেছিলাম যে ড্রাগের কেমিক্যাল নেচার এবং পিএইচ অফ দ্য মিডিয়া, যে মিডিয়া থেকে ড্রাগটা অ্যাবজর্পশন হওয়ার কথা, এই মিডিয়া এবং ড্রাগের কেমিক্যাল নেচার, এই দুইটা লিঙ্কড ফ্যাক্টর।
প্রথমে দেখি আমরা অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক পিএইচ। অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক পিএইচে লেস আয়োনাইজড। আর আমরা আগেই বললাম যে আয়োনাইজেশনের ব্যাপার, যত কম আয়োনাইজেশন তত ভালো অ্যাবজর্পশন। তো অ্যাসিডিক ড্রাগ যদি দেওয়া হয় তাহলে এটা অ্যাসিডিক মিডিয়া, তার মানে আমাদের যে ট্র্যাক্টের স্টোমাকের গ্যাস্ট্রিক জুসের পিএইচ অ্যাসিডিক। তো অ্যাসিডিক ড্রাগ এই স্টোমাকে কিন্তু তেমন অ্যাবজর্পশন হবে না, কারণ যেহেতু ড্রাগও অ্যাসিডিক আর স্টোমাকের গ্যাস্ট্রিক জুসের পিএইচ অ্যাসিডিক, সেই জন্য এখানে ড্রাগ উইল বি লেস আয়োনাইজড or not ionized, so drug remain more lipid soluble, more absorption. Acidic drug in acidic pH less ionized, so more lipid soluble, more absorption. And acidic drug in alkaline pH, the drug will be more ionized, so late lipid soluble, less absorption. That is in intestine. তার মানে হলো অ্যাসিডিক ড্রাগ হলে সেটা গ্যাস্ট্রিক অ্যাবজর্পশন এটা হওয়ার চান্স আছে, কারণ অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে আয়োনাইজড হবে না। আয়োনাইজড না হলে এটা লিপিড সলিউবল থাকবে, এটা স্টোমাকের মেমব্রেন ক্রস করে অ্যাবজর্পশন হয়ে যেতে পারে। বাট অ্যাসিডিক ড্রাগ ইন অ্যালকালাইন পিএইচ যদি হয়, অ্যালকালাইন পিএইচ হচ্ছে ইন্টেস্টাইনে, তাহলে অ্যাসিডিক ড্রাগ অ্যালকালাইন পিএইচে মোর আয়োনাইজড হবে, আর মোর আয়োনাইজড হলে সেটা লেস লিপিড সলিউবল হবে, লেস অ্যাবজর্পশন হবে। আবার যদি ওটা উল্টা হয়, বেসিক ড্রাগ ইন অ্যাসিডিক পিএইচ, আমরা এতক্ষণ অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক এন্ড অ্যালকালাইন পিএইচে কি ঘটনা ঘটে অ্যাবজর্পশনে এটা বললাম। এবারে বেসিক ড্রাগ অর অ্যালকালাইন ড্রাগ ইন অ্যাসিডিক পিএইচ এন্ড অ্যালকালাইন ড্রাগ ইন অ্যালকালাইন পিএইচ কি ঘটনা ঘটবে? বেসিক ড্রাগ ইন অ্যাসিডিক পিএইচ more ionized, so less lipid soluble, less absorption, that is in a stomach. Our basic drug in alkaline pH less ionized, so more lipid soluble, more absorption, that is in intestine. তাহলে acidic drug in acidic pH or acidic media, more absorption. Acidic drug in alkaline media, less absorption. Basic drug in acidic pH, less absorption. Basic drug in alkaline pH, more absorption. এগুলো এখন হয়তো মাথায় ঢুকাইতে একটু কঠিন মনে হবে, বুঝতে বুঝতে পড়লে পরে আস্তে আস্তে কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। অনেক কথা আছে, পাস করে যাই। তাহলে এখানে আমরা এই ড্রাগ অ্যাবজর্পশনের রিলেশনে এই আয়োনাইজেশনের বিষয় আর সলিবিলিটির বিষয় আর ড্রাগের কেমিক্যাল নেচারের বিষয়, এই তিনটা কথা মনে রাখি। whether the drug is acidic or basic, এটা একটা বিষয়, pK of the drug and pH of the media। তাহলে ড্রাগের কেমিক্যাল নেচার and pH of the media আর সাথে pK, এই তিনটে ফ্যাক্টর এই ড্রাগ অ্যাবজর্পশনের সাথে ড্রাগের কেমিক্যাল নেচার, পিকে এন্ড পিএইচ লিঙ্কড। যতক্ষণ আমরা যা বললাম এই অ্যাবজর্পশনের রিলেশনে, এই অ্যাসিডিটি, অ্যালকালাইনিটি, পিএইচ, পিকে, একদম সহজ কথায় যতটুকু মনে রাখতে পারি আমরা যে অ্যাসিডিক ড্রাগস আর বেটার অ্যাবজর্ব ইন স্টোমাক, যেহেতু অ্যাসিডিক মিডিয়া। বেসিক ড্রাগস আর বেটার অ্যাবজর্ব ফ্রম ইন্টেস্টাইন, দ্যাট ইজ ফ্রম অ্যালকালাইন মিডিয়া। অ্যাসিডিক ড্রাগস আর বেটার অ্যাবজর্ব ফ্রম স্টোমাক, বেসিক ড্রাগস আর বেটার অ্যাবজর্ব ফ্রম ইন্টেস্টাইন। আমরা তো এতক্ষণ ওরাল রুটে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পরে অ্যাবজর্পশন কিভাবে হয় এটা বললাম। এবারে আমরা একটু প্যারেন্টারাল রুটের দিকে যাই, ইন্ট্রামাসকুলার অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ। যে ট্র্যাক্টে যেমন এন্টেরোসাইটের মাঝে একটা টাইট জাংশন ছিল, ইন্ট্রামাসকুলার অ্যাডমিনিস্ট্রেশনের পরে এখানে কিন্তু এরকম কোনো টাইট জাংশন নাই।
endothelial cells of capillary এর মাঝে যে গ্যাপ আছে, তো large molecular water soluble drugs can pass through this gap. Up to 25,000 molecular weight Dalton, 25,000 Dalton a molecular substance can cross. Water soluble drugs can be given by this route. Example, benzyl penicillin. Benzyl penicillin এটা আমরা তো এর আগেই বললাম যেটা ওরালি দেওয়া যায় না, ওরালি দিলে এটা গ্যাস্ট্রিক সেল যারা ডিস্ট্রাকশন হয়ে যায়, এটা প্যারেন্টালি দেওয়া হয়, ইন্ট্রামাসকুলারলি বা ইন্ট্রাভেনাসলিও দেওয়া যায়। অ্যাবজর্পশনের রিলেশন একটা টার্ম একটু বলেছিলাম, যে কোনো রুটে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করার পরে এই ড্রাগটা সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছে যাওয়া, এটাই হচ্ছে এই প্রসেসটাই হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশন। এখন এই পথে অনেক সময় অনেক কিছু বাধা হয়ে দাঁড়াতে পারে, যেমন আমরা দেখলাম যে কিছু ড্রাগ যেই ট্র্যাক্টে ডিস্ট্রাকশন হয়ে যায়, আবার কিছু ড্রাগ অ্যাবজর্পশনের পর পোর্টাল সার্কুলেশন দিয়ে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছবে, এই পথে লিভারে যখন যায় লিভার মেটাবলাইজ করে ফেলে। তার মানে যে পরিমাণ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করা হয় পুরোটা সার্কুলেশনে নাও পৌঁছতে পারে। তাহলে অ্যাডমিনিস্ট্রার্ড ড্রাগের যত পার্সেন্ট সার্কুলেশনে অ্যাভেলেবল হয়ে যায়, দ্যাট ইজ টেকেন ইন এ টার্ম দ্যাট ইজ বায়োঅ্যাভেলেবিলিটি অফ ড্রাগ। বায়োলজিক্যাল সিস্টেমে or our systemic সার্কুলেশনে যে ড্রাগটা যে পরিমাণ ড্রাগ অ্যাভেলেবল হয়ে যায় আফটার অ্যাডমিনিস্ট্রেশন বাই এনি রুট, that is known as bioavailability of that drug. Bio means blood or systemic circulation. Availability means how much available in blood. এই হিসেবে bioavailability of drug simply বললে percentage of administered drug available in the systemic circulation. Bioavailability is the percentage of administered drug available in systemic circulation. তোমরা কি শুনতেছো? জি স্যার। জি স্যার। তো বলো দেখি, একটা ড্রাগ আমরা অ্যাডমিনিস্ট্রেশন করলাম 200 মিলিগ্রাম, এটা ব্লাডে পৌঁছলো 100 মিলিগ্রাম, তাহলে এর বায়োঅ্যাভেলেবিলিটি কত? 50% স্যার। 50% স্যার। 200 মিলিগ্রাম অ্যাডমিনিস্ট্রেশন আর সার্কুলেশনে পৌঁছলো 100 মিলিগ্রাম, তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি কত? 50% স্যার। 50%. This is the concept of bioavailability. Okay. 100 মিলিগ্রাম, এখানে একটা एग्जांपल দেওয়া হয়েছে, আমি তো তোমাদের 200 আর 100 বললাম, 100 মিলিগ্রাম দেওয়া হয়েছে ওরালি, 60 মিলিগ্রাম সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছলো, তাহলে এর বায়োঅ্যাভেলেবিলিটি ওরালি হবে 60%। আচ্ছা, আমরা এই অ্যাবজর্পশনের সময় একটা কথা বলে ফেলেছিলাম, ওই কথাটাই এখানে রিপিটিশন হচ্ছে যে যদি ইন্ট্রাভেনাস রুটে কোনো ড্রাগ দেওয়া হয়, there is no question of absorption, তাই না? The drug is administered directly into blood, তো তাহলে এর বায়োঅ্যাভেলেবিলিটি হবে 100%। যেহেতু এটাকে মডিফাই করা, অল্টার করা বা রিডিউস করার কোনো ব্যাপার নেই, তো আইভি রুটে যে ড্রাগগুলো দেওয়া হয় তাদের বায়োঅ্যাভেলেবিলিটি 100%। বাট আদার রুটে দিলে কোনো ক্ষেত্রে, কোনোটার ক্ষেত্রে 100%ও হতে পারে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় লেস দেন 100% হয়। There is a formula of calculation of bioavailability. Oral bioavailability equal to amount of drug in the circulation after an oral dose into 100 divided by amount of drug in the circulation after an IV dose. আচ্ছা, এখানে কিন্তু IV ডোজ বলা হয়েছে, আর আমরা একটু আগে তোমাদের বললাম যে টোটাল দেওয়া হলো এত, পাওয়া গেল এত। তো এখানে IV ডোজ মেনশন করার উদ্দেশ্য হলো যেহেতু IV ডোজে যে কোনো ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি 100%, সেই জন্য টোটালটাকে IV ডোজ দিয়ে আমরা এখানে বোঝাচ্ছি।
তাহলে oral bioavailability equal to amount of drug in the circulation after an oral dose into 100 divided by amount of drug in the circulation after an IP dose. How we can know the concentration of the drug at the site of action? The rate and extent to which the active ingredient becomes available at the site of action in unsensed form. সেটা হলো বায়োভ্যালিডিটিটাকে ভেঙে এখানে বলা হলো the rate and extent to which the drug ingredient become available at the site of action in unsensed form. Now, how to know plasma concentration equal to concentration at the site of action. Drug concentration in the bloodstream are usually proportional and usually linear to the drug concentration at the site of action. We usually measure plasma concentration to represent the concentration of drug at the site of action. একটা ড্রাগের অ্যাকশন পাইতে হলে ইফেক্ট পাইতে হলে এই ড্রাগটার অ্যাডিকুয়েট কনসেন্ট্রেশন ওই টার্গেট সাইটে পৌঁছতে হবে আর টার্গেট সাইটে অ্যাডিকুয়েট কনসেন্ট্রেশন অ্যাচিভ করতে হলে প্লাজমাতে আগে অ্যাডিকুয়েট কনসেন্ট্রেশন ওই ড্রাগের অ্যাচিভ করতে হবে এজন্য আমি প্লাজমা কনসেন্ট্রেশন ইকুয়াল টু কনসেন্ট্রেশন এট দ্য সাইট অফ অ্যাকশন Now, for assessing bioavailability, কিভাবে অ্যাসেস করব আমরা rate and extent of a drug, absorption of a drug. Rate হলো at which rate and extent how much reaches the systemic circulation. Rate and extent of absorption of a drug is assessed by a curve known as bioavailability curve. To assess the rate and extent of drug absorption, we study a curve known as bioavailability curve. এই কার্ভ দিয়ে বোঝা যাবে যে একটা ড্রাগের bioavailability কি রকম. The rate and extent of bioavailability of a drug is assessed by this bioavailability curve. It is also known as time plasma concentration curve. এই কার্ভে x axis এ টাইম প্রেজেন্ট করা হয় আর y axis এ প্লাজমা কনসেন্ট্রেশন প্রেজেন্ট করা হয়. It is the time plasma concentration curve. এই রিলেশনে কিছু টার্ম আছে Cmax, Tmax, AUC. This figure is the bioavailability curve. এটা দেখো তোমরা প্রথম থেকে এই ভার্টিক্যাল অ্যাক্সিসে প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে আর ট্রান্সভার্স অ্যাক্সিসে আর হরিজন্টাল অ্যাক্সিসে টাইম এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে তো একটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করা হলো এই ড্রাগটা অ্যাবজর্পশন হইতে থাকলো এবং সিস্টেমিক সার্কুলেশনে অ্যাভেলেবল হইতে থাকলো কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন সার্কুলেশন এটা অ্যাচিভ করতে থাকলো তো কনসেন্ট্রেশন বাড়তে একটা লেভেলে চলে গেল পিক দিস ইজ ম্যাক্সিমাম ড্রাগ কনসেন্ট্রেশন এটা হচ্ছে Cmax যতটুকু ম্যাক্সিমাম যতটুকু কনসেন্ট্রেশন প্লাজমাতে অ্যাচিভ হলো দিস ইজ Cmax অফ দ্য ড্রাগ আর এই ম্যাক্সিমাম ড্রাগ কনসেন্ট্রেশন অ্যাচিভ করতে যত টাইম লাগলো যত সময় লাগলো দিস ইজ Tmax তো পিক কনসেন্ট্রেশনের পরে এরপরে কিন্তু আবার ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশন ফল করতেছে কারণ এই ড্রাগটা বডিতে ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মেটাবোলাইজড হয়ে এরপরে এক্সক্রিটরি রুট দিয়ে এক্সক্রিশন হয়ে যাচ্ছে এই কারণে কনসেন্ট্রেশন আবার ফল করতেছে তো ড্রাগের বায়ো অ্যাভাইলেবিলিটি কার্ভটা সাধারণত এরকম শেপ হয় যে অ্যাডমিনিস্ট্রেশনের পরে উইদিন এ শর্ট টাইম ড্রাগটার পিক প্লাজমা কনসেন্ট্রেশন অ্যাচিভ করে এরপরে আবার ওই পিক থেকে গ্রাজুয়ালি কনসেন্ট্রেশন ফল করতে থাকে ফল করতে আবার বেজ লাইনে চলে আসে তাহলে এখান থেকে আমরা Cmax আর Tmax পেয়ে গেলাম আর এই কার্ভের
আন্ডারে যতটুকু এরিয়া, এই যে একটা পেপার, যদি এটা আমরা গ্রাফিক্যালি গ্রাফ পেপারে যদি এটাকে আঁকি, ড্র করি, তাহলে এই পেপারটার যত পার্সেন্টেজ এই কার্ভের আন্ডারে পড়ে গেল, এরিয়া, and this is known as area under curve. এই পুরো এরিয়া আন্ডার কার্ভটা ইন্ডিকেট করবে এই ড্রাগের বায়োঅ্যাভেইলেবিলিটি, এরিয়া আন্ডার কার্ভ। তাহলে টি ম্যাক্স, সি ম্যাক্স, এরিয়া আন্ডার কার্ভ, ওই বায়োঅ্যাভেইলেবিলিটি কার্ভ দেখানো হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন করা হলো, প্লাজমা কনসেন্ট্রেশন রাইজ করতে থাকলো, করতে করতে পিকে চলে গেল, ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন সি ম্যাক্স। আর এই টাইমটা হচ্ছে যতক্ষণ লাগলো এই ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন অ্যাচিভ করতে, টি ম্যাক্স। আর এই যে এরিয়াটা এই কার্ভের আন্ডারে চলে আসলো, এরিয়া আন্ডার কার্ভ, দিস ইজ AUC, এরিয়া আন্ডার কার্ভ। এখন Cmax and Tmax এটা দিয়ে একটা ড্রাগের রেট অফ ড্রাগ বায়োঅ্যাভেইলেবিলিটি, মানে কত তাড়াতাড়ি এবং কত কনসেন্ট্রেশন, কত কি রেটে এই ড্রাগটা অ্যাবজর্পশন হয়ে গেছে, এটা বোঝা যায় Cmax and Tmax দিয়ে। আর এই ড্রাগটা কমপ্লিটলি অ্যাবজর্পশন হওয়ার পরে যদি আমরা মেজার করি যে অ্যাডমিনিস্ট্রেশন করা ড্রাগের কতটুকু ছিল, আর তার মধ্যে থেকে কতটুকু টোটালি অ্যাবজর্ব হয়ে গেছে, এক্সটেন্ট অফ ড্রাগ অ্যাবজর্পশন, এটা ইন্ডিকেটেড বাই AUC, এরিয়া আন্ডার কার্ভ। আচ্ছা, এখানে একই স্লাইডে একই গ্রাফে তিনটারই প্রেজেন্টেশন দেখানো হয়েছে, তিনটাই ড্রাগের, একটা রেড, একটা গ্রিন আর একটা ব্লু। এই তিনটা কার্ভ দেখে আমরা কি বলতে পারবো, কোন ড্রাগটার বায়োঅ্যাভেইলেবিলিটি বেশি? রেড ড্রাগ, রেডটা দেখো একদম উপরে, তাই না? এর কার্ভ, এর সিম্যাক্স একদম হাইয়েস্ট লেভেলে, এরপরে গ্রিনটা হচ্ছে মাঝামাঝি, আর ব্লু দেখো এর সিম্যাক্স কিন্তু বেশি দূর উঠেই নেই। তো তার মানে বায়োঅ্যাভেইলেবিলিটি অফ red is greater than green than greater than blue. এখন এমন যদি হয় এই রেড কার্ভের সাথে সুপার ইম্পোজ যদি হয়ে যায় গ্রিন কার্ভ, তখন আমরা কি বুঝবো? ইকুয়াল স্যার, ইকুয়াল, দুইটাই সেম স্যার। রেড কার্ভটা যে পরিমাণ সিম্যাক্স, টিম্যাক্স, এরিয়া আন্ডার কার্ভ, AUC কভার করতেছে, যদি গ্রিন কার্ভটাও ওটাকে টাচ করেই যদি হইতো, ওই রকমই সিম্যাক্স, ওই রকমই টিম্যাক্স, synergistic effect, এরিয়া আন্ডার কার্ভ ওই রকমই, তাহলে synergistic effect স্যার, সিনার্জিস্টিক ইফেক্ট এটা না তো। তার মানে বোঝা গেল দুইটারই বায়োঅ্যাভেইলেবিলিটি সমান, ইকুয়াল, সমান। ইকুয়াল। রেড দিয়ে আমরা যদি একটা ড্রাগের বায়োপসি, ধরো প্যারাসিটামলের একটা স্কয়ার কোম্পানির এইস, এটা খাওয়ানো হলো, খাওয়ানোর পরে তার এই যে সিম্যাক্স, টিম্যাক্স, এরিয়া আন্ডার কার্ভ এগুলো আমরা স্টাডি করলাম, করে এটাকে আমরা প্লট করলাম গ্রাফে, করলে আমরা এই রেড কালারের যে কার্ভটা এরকম একটা কার্ভ পেলাম। এরপরে আবার বেক্সিমকো কোম্পানির প্যারাসিটামল নাপা, এটা নিয়ে স্টাডি করলাম, এটা অ্যাডমিনিস্ট্রেশন করলাম, এরপরে এর সিম্যাক্স, টিম্যাক্স এন্ড এরিয়া আন্ডার কার্ভ স্টাডি করলাম। দেখা গেল যে এটাও সেটা যদি আমরা গ্রিন ধরি, এটাতে যদিও ভাবে দেখানো নাই, আমি কথার কথা বলতেছি, তো এই গ্রিন কার্ভটাও যদি ওই রেড কার্ভকে টাচ করে 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 ওই হয়ে যায়, তাহলে বোঝা যাবে যে এইস এন্ড নাপা both drugs has similar bioavailability, দুটারই বায়োঅ্যাভেইলেবিলিটি কার্ভ সেম হয়ে গেছে, মানে সুপার ইম্পোজ করে গেছে একটা আরেকটার সঙ্গে, তাহলে দুটারই বায়োঅ্যাভেইলেবিলিটি সিমিলার। তখন এই ব্যাপারটাকে কি বলা হবে? যদি আমরা দুইটা ড্রাগের কম্পারেটিভ স্টাডি করে দুটা ড্রাগেরই বায়োঅ্যাভেইলেবিলিটি কার্ভ যদি আমরা দেখি যে সুপার ইম্পোজেবল, একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে,
কাজ করে যাচ্ছে, সিমিলার বায়োঅ্যাভাইলেবিলিটি শো করতেছে। তাহলে এইচ আর নাপার মধ্যে কম্পারিজন করে আমরা কি বলবো, ব্যাপারটাকে কি বলতে পারি, দে আর, তাদের বায়োঅ্যাভাইলেবিলিটি ইকুয়াল। তাহলে তাদেরকে কি বলা যাবে, দে আর বায়ো ইকুইভ্যালেন্ট। দিস ইজ অ্যানাদার টার্ম ইন রিলেশন টু বায়োঅ্যাভাইলেবিলিটি। যদি দুইটা ড্রাগের কম্পারেটিভ স্টাডি করে তাদের বায়োঅ্যাভাইলেবিলিটি কার্ভ যদি সুপার ইম্পসিবল হয়, সিমিলার হয়, তখন তাদেরকে বলা হবে দে আর বায়ো ইকুইভ্যালেন্ট। এটা সামনে দেখাচ্ছি স্লাইড। দেখো এখানে কি দেখতে পাচ্ছ বলো দেখি। দুই কোম্পানির ওষুধ। দেখো দুইটা হাত, তাই না? দুইটা হাতে, প্রত্যেকটা হাতে কিছু ক্যাপসুল দেওয়া আছে, তবে ক্যাপসুলের কালার একটু ভিন্ন, কিন্তু সাইজ অলমোস্ট সেম মনে হচ্ছে। তো এটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে তোমাদেরকে যে এটা একই জেনেরিক নেমের কোন ড্রাগ ক্যাপসুল হিসেবে দুই কোম্পানি আলাদা আলাদাভাবে ফর্মুলেট করছে, তো তারা আসলে ইকুয়াল ইন কোয়ালিটি। দ্যাট ইজ তাদের এটা দিলেও যেরকম ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাওয়া যাবে, এটা দিলেও এরকম ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাওয়া যাবে। এই জন্য একই সমান দুইটা হাতে একই সাইজের কতগুলো ক্যাপসুল, মানে মনে হচ্ছে একই ধরনের, শুধু কালার ভিন্ন, ব্র্যান্ডটা ভিন্ন। Otherwise, they are equal in bioavailability and so equal in their efficacy, that is in producing effect. So they are bioequivalent. Well, bioequivalence is the comparative evaluation of drug bioavailability from two different formulations or products that contain the same drugs. তাহলে দুইটা ড্রাগ নিয়ে এই দুইটা আমরা বায়োঅ্যাভাইলেবিলিটি কার্ভ স্টাডি করব, স্টাডি করে তাদের মধ্যে কম্পেয়ার করব। তো যখন এই কোন কোম্পানি নতুন কোন ড্রাগ মার্কেটে নিয়ে আসে, তো আমরা তো এই যে ড্রাগ রেগুলেটরি বডি বা ড্রাগ রেগুলেটরি অথরিটির কথা বলেছি, তাতে বলেছি যে প্রথমে তো সাধারণত ড্রাগগুলো ওই ইউএসএফডি অ্যাপ্রুভ করে, ইউকে এমএসআর এরা অ্যাপ্রুভ করে। তো আমাদের দেশে তো অনেক পরে ড্রাগটা ডেভেলপ করা হয় এবং অ্যাপ্রুভাল তারা নেয়। তো যখন আমাদের দেশের কোনো কোম্পানি কোন একটা ড্রাগ ফার্স্ট মার্কেটিং করে, তো তারা কিন্তু আমাদের ড্রাগ রেগুলেটরি অথরিটিকে এটা বোঝায় যে অরিজিনেটর কোম্পানি, যে অরিজিনেটর ব্র্যান্ড, প্রথম যারা ওই ইউএসএ বা ইউকেতে বা ডব্লিউএইচওর রিলেশনে যারা প্রথম এই ওষুধটা নিয়ে এসছে, তো তারা ওই ড্রাগের যে বায়োঅ্যাভাইলেবিলিটি দেখিয়েছে, যেরকম বায়োঅ্যাভাইলেবিলিটি কার্ভ দেখিয়ে তারা অ্যাপ্রুভাল নিয়ে নিছে, তো আমাদের ড্রাগটাও আমরা বায়োঅ্যাভাইলেবিলিটি স্টাডি করে ওই রকমই দেখিয়েছি। আমাদের ড্রাগটাও ওই অরিজিনেটর ব্র্যান্ডের সঙ্গে বায়ো ইকুইভ্যালেন্স, তারা এইটা দেখিয়ে কিন্তু এর এফিকাসিটাকে তারা এস্টাবলিশ করে ড্রাগ অ্যাপ্রুভাল অথরিটির কাছে।
হ্যালো, কানেকশন কি ঠিক আছে না? কিছু বলার নাই, বলে লাভ নাই। ক্লাস শেষ। ভিডিও হ্যাঁ, ক্লাস শেষ না স্যারের, ওই যে ডিসকানেক্টেড হয়ে গেছে, কানেকশন হবে। স্যার ক্লাস কয় ঘন্টা নেই ভাই? 1:05 তো বাজে। হ্যাঁ ফরিদ ভাই, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ক্লাস কয় ঘন্টা নেন? স্যারের ক্লাস, এটা তো আর এখানে ক্লাসরুমের কোনো সম্পর্ক নাই, যতক্ষণ নেওয়া স্যারের ইচ্ছা নাই, এটা তো আর কোনো নির্দিষ্ট নাই, বুঝতে পারছো না? ও না, আমি আজকে প্রথম তো তাই 1:05 বাজে, আমি আরো জানতাম 1 ঘন্টা সময় নেই। আচ্ছা, এখনো ম্যান্ডেটরি নাই, নাই তো ক্লাস, যে অ্যাটেন্ডেন্স নেওয়া বা না নেওয়া, এটা তোমার। ও অ্যাটেন্ডেন্স যে নিবে, অ্যাটেন্ডেন্স নেওয়ার কি কোনো সিস্টেম আছে? আমরা কি ব্যাচ আলাদা, মানে আলাদা ব্যাচ করতেছি? আমরা তো 3 ব্যাচ একসাথে করতেছি, তো এখানে অ্যাটেন্ডেন্স এর কথা আসে কেন ভাই? অ্যাটেন্ডেন্স নেওয়ার কোনো সিস্টেম নাই, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে তো অ্যাটেন্ডেন্স এর কথা বলারও দরকার নেই। আমি বলতেছি স্যার কয় ঘন্টা ক্লাস নেয়, আপনি অ্যাটেন্ডেন্স এর কথা বলতেছেন। ইচ্ছা, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। স্যারের মনে হয় নেটওয়ার্ক সমস্যা করতেছে, দেখি স্যারকে ফোন দিয়ে আমরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার কানেকশন তো হচ্ছে না স্যার। স্যার তাহলে কি আজকে শেষ করে দেবেন স্যার? জি স্যার। আচ্ছা স্যার, স্যার ওইটা কালকে ক্লাসের শুরুতে একটু দেখা দিন স্যার। আচ্ছা স্যার, অনেকে স্যার লিভ নিয়ে নিছে তো, একটা 7 বাজে গেছে। আচ্ছা 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 স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, 11টায় হবে স্যার। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আগামীকালকে 11টায় ক্লাস হবে, তোমরা সবাই জয়েন করে যাও। হ্যাঁ, আচ্ছা আজকে লিভ নিয়ে নাও, আজকে সবাই লিভ নিয়ে নাও, আজকের মতো ক্লাস শেষ। আগামীকাল ইনশাল্লাহ 11টায় ক্লাস হবে, ঠিক আছে? কারো কোনো জিজ্ঞাসা? ধন্যবাদ ভাই। আচ্ছা, এই যে লিভ দিয়ে দিলাম, ঠিক আছে?